ঘুরিয়েছ, আজ কিন্তু আর ছাড়ছি না। সোনার পাহাড়ের রাজার পুরো কাহিনীটা আজ তোমাকে শোনাতেই হবে। বাবা, তুমি তো দেখছি এই কাহিনীটি শোনার জন্য একেবারে উতলা হয়ে রয়েছো। হ্যাঁ, শুধু আমি না, এই চ্যানেলের প্রত্যেকটি দর্শক এই কাহিনীর বাকি অংশটা জানার জন্য অপেক্ষায় রয়েছেন। নাও নাও, এবার শুরু করো দেখি। করছি গো বাবা, করছি। দেখো, তোমরা তো আগের পর্বেই শুনেছিলে বণিকের ছেলে রানীর কাছ থেকে একটি কামনা আংটি পেল, আর সেই কামনা আংটি পরেই সে রানীর থেকে বিদায় নিয়ে চোখের নিমেষে পৌঁছে গেল অনন্তপুরী নগরীতে। অনন্তপুরীতে তো পৌঁছে গেলাম, কিন্তু নগরীর প্রবেশদ্বারে যে দারোয়ান রয়েছে আমাকে এমন রাজকীয় পোশাকে দেখলে হয়তো ভিন রাজ্যের দূত কিংবা চর ভেবে নগরীর ভেতরে প্রবেশ করতেই দেবে না। কি করব তবে এবার? রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। তখনই সেখান দিয়ে এক রাখাল ছেলেকে যেতে দেখলেন। বণিকের ছেলে তার পোশাকের সাথে রাখাল ছেলের পোশাক অদল বদল করে নিল। অমন সুন্দর রাজকীয় পোশাক পেয়ে রাখাল ছেলেটিও সংকোচ করল না। এরপর বণিকের ছেলে নগরীর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করল। কেউ তাকে ভিনদেশী ভেবে পথ আটকাল না। শ্যামলাল হেঁটে হেঁটে নিজের বাড়িতে এসে পৌঁছল। সব কিছু ঠিক সেই আগের মতোই আছে, যেমনটি সে 20টি বছর আগে দেখে গেছিল। কে কে ডাকে? বাবা, বাবা, আমি শ্যামলাল, তোমার ছেলে। বণিকের ছেলে তার পরিচয় দিল, কিন্তু তার বাবা মা তাকে চিনতে পারল না। আমার সাথে মশকরা হচ্ছে? হ্যাঁ, আমার কোনো ছেলে নেই। হ্যাঁ হ্যাঁ, একজন ছেলে ছিল বটে, তবে তবে সে তো বহুকাল আগে মারা গেছে। আমি সত্যি বলছি, আমি তোমার সেই ছেলে, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা, একটু মনে করে দেখো তো, তোমার ছেলের গায়ে কি কোনো বিশেষ চিহ্ন ছিল যা দেখে আমি তোমাদের প্রমাণ দিতে পারবো? আমাদের ছেলের ডান হাতের নিচে একটা ছোট্ট লাল জরুলের দাগ ছিল। বণিকের ছেলে তখন দেখতে পেল তার হাতের নিচে একটি ছোট্ট লাল জরুলের দাগ। এই তো সেই জরুলের দাগ। এবার বিশ্বাস হলো তো আমি তোমাদের ছেলে? কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? আমার ছেলে তো বহুকাল আগেই স্রোতস্বিনী নদীতে ভেসে গিয়েছিল। ওই নদীর জল এতটাই খরস্রোতা যে সেখানে কেউ বেঁচে থাকতে পারে না, কেউ না। কিন্তু আমি বেঁচে আছি মা, তোমাদের আশীর্বাদ আমাকে বাঁচিয়ে রেখেছে। এরপর শ্যামলাল সমস্ত ঘটনা খুলে বলে। বাবা, আমি এখন সোনার পাহাড়ের রাজা। সোনার পাহাড়ের রাজকন্যাকে আমি বিবাহ করেছি। আমাদের একটি ছেলে আছে। শ্যামলালের গায়ে অমন নোংরা রাখালের পোশাক দেখে বণিকের কিছুই বিশ্বাস হলো না। রাজা বটে? হ্যাঁ, ছেঁড়া ময়লা পোশাক পরে এসে বলছে আমি রাজা। হাস্যকর। বণিকের কথা শুনে রাজার ভারী রাগ হলো। রাগে পুরো শরীর জ্বলতে লাগলো। সে তার আংটি ঘুরিয়ে বলল, কামনা আংটি, আমার রানী আর আমার ছেলেকে এক্ষুনি এখানে নিয়ে এসো। একবার ভেবেও দেখল না যে সে রানীকে প্রতিজ্ঞা করে এসেছিল। এরই মধ্যে রানী আর রাজপুত্র সেখানে এসে হাজির হলো। রানী কাঁদতে কাঁদতে বললেন,
রাজামশাই, কেন তুমি আমার করা শপথ ভাঙলে? হায় হায় রানী, আমি তো শপথের কথা ভুলেই গিয়েছিলাম। আমার যে তোমাকে না ডেকে কোনো উপায় ছিল না, এক প্রকার নিরুপায় হয়েই আমাকে ডাকতে হয়েছে। এরপর রাজা তার রানীকে সব কথা বলল। রানী সব শোনার পর শান্ত হলেন। এদিকে বণিক ও তার স্ত্রী তাদের ছেলেকে ফিরে পেয়ে বড় আনন্দ পেলেন। পরের দিন সকাল হতেই রাজা ও রানী তার ছেলেকে নিয়ে নগর পরিদর্শনে বের হলেন। স্রোতস্বিনী নদীর ধার দেখিয়ে রানীকে বললেন, রানী, এই নদীর ধার বেয়েই আমি সোনার পাহাড়ে গিয়েছিলাম। সব কিছু যেন চোখের সামনে ভেসে আসছে। এরপর রাজা রানীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন আর দীর্ঘ ক্লান্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে ঘুমিয়ে পড়লেন। যেই কিনা রাজা ঘুমিয়ে পড়লেন, অমনি রানী তার হাত থেকে আংটিটি খুলে নিলেন আর আস্তে আস্তে কোল থেকে মাথা নামিয়ে রেখে দিলেন। আমার প্রতিজ্ঞা তুমি রাখোনি রাজামশাই। জানি না এতক্ষণে আমার সোনার পাহাড়ে কি বিপদ ঘনিয়ে এসেছে। এতদিন পর তুমি তোমার বাবা মাকে ফিরে পেয়ে একটু শান্তি পেয়েছো, তাই তোমার থেকে এই আনন্দ আমি কেড়ে নিতে পারবো না। কিন্তু আমাকে এক্ষুনি সোনার পাহাড়ে যেতে হবে, নইলে আমি আমার পিতার স্বপ্নের সোনার পাহাড় রক্ষা করতে পারবো না। পারলে আমাকে ক্ষমা করো তুমি। এই বলে সে একটি চিঠি রাজার ঘুমন্ত শরীরের উপর রেখে দিলেন। তারপর রানী তার ছেলেকে কোলে নিয়ে আংটিটিকে উদ্দেশ্য করে বললেন, কামনা আংটি, আমাদের দেশে ফিরিয়ে নিয়ে চলো। রাজা জেগে দেখলেন রানী নেই, রাজপুত্র নেই, আংটি নেই, শুধু পড়ে আছে একটি চিঠি। রাজা চিঠিটা খুলে পড়লেন এবং বুঝতে পারলেন রানী তাকে রেখে সোনার পাহাড়ে চলে গেছে। না রানী, না, তুমি আমাকে ছেড়ে এভাবে একা চলে যেতে পারো না। আমি আসছি সোনার পাহাড়ে। এই বলে রাজাও বেরিয়ে পড়লেন। হেঁটেই চলেছেন, পথ যেন আর শেষ হয় না। হঠাৎই তিনি এক পাহাড়ের কাছে এসে দাঁড়ালেন। সেখানে দুই দৈত্যের ভীষণ ঝগড়া লেগেছে, যারা নিজেদের পৈতৃক সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে পারছে না। একি কে তোমরা? আমরা দৈত্য। আমাদের একটা সাহায্য করে দিতে না পারলে আমরা তোমায় কিছুতেই ছাড়বো না। সাহায্য? কি সাহায্য? দৈত্যের চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি, তাই আমাদের দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করে দিতে হবে। সম্পত্তি? কি সম্পত্তি? একখানা তলোয়ার। এই তলোয়ার হাতে নিয়ে কেউ যদি বলে আমার মাথা রইল আর বাকি সব মাথা গেল, তাহলে সেখানকার সব মাথা একসাথে কাটা পড়বে। দ্বিতীয় সম্পত্তি একখানা সাদা চাদর। সেই সাদা চাদর গায়ে জড়িয়ে নিলেই অদৃশ্য হওয়া যায়। আর তৃতীয় সম্পত্তি এক জোড়া জুতো। সেটা পরলেই যেখানে ইচ্ছে সেখানে চলে যাওয়া যায়। বেশ, তবে সম্পত্তিগুলো আমার হাতে দাও, পরখ করে দেখি। দৈত্য প্রথমে সাদা চাদরটি দিল। চাদরটি পরতেই রাজা অদৃশ্য হয়ে গেলেন। চাদরটি খুলে আবার নিজের চেহারায় ফিরে এলেন রাজা। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার তলোয়ারটা দেখি। কিন্তু তলোয়ার দিয়ে কিভাবে? তলোয়ারের গুণ পরীক্ষা করতে গেলে যে আমাদেরই দুটো মাথা কাটা পড়বে। সে কথা তো আমি জানি, তাই এটা আমি একটি গাছের উপর প্রয়োগ করব। এরপর পরীক্ষা করতেই যেমন খড় কেটে যায়, তেমনি প্রকাণ্ড গাছটা তলোয়ারের ঘায়ে কুচাত করে কেটে গেল। এরপর রাজা জুতো জোড়া চাইলেন। জুতো জোড়া দিই কিভাবে? জুতো পরে তুমি যদি চলে যাও তাহলে তো আমরা তোমার নাগালই পাবো না। হ্যাঁ, সেটাই তো। তখন কি আমরা এখানে শূন্য হাতে দাঁড়িয়ে থাকবো? না, তা আমি করব না। তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো।
দৈত্যরা বিশ্বাস করে জুতো জোড়া তুলে দিল রাজার হাতে। কিন্তু জুতো জোড়া হাতে পেতেই রাজার মন রানী ও ছেলের জন্য কেমন করে উঠল। রাজার অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, হায় হায়, আমি যদি একবার সোনার পাহাড়ে গিয়ে রানীর সাথে যোগাযোগ করতে পারতাম। এ কথা বলার সাথে সাথে রাজা অদৃশ্য হয়ে দৈত্যদের দৃষ্টির বাইরে চলে গেলেন। দৈত্যদের আর পৈতৃক সম্পত্তির ভাগ করা হলো না। এদিকে রাজা রাজপ্রাসাদের কাছে আসতেই গান বাজনার শব্দ শুনতে পেলেন। বাঁশি বাজছে, বেহালা বাজছে, লোকজন হৈ হৈ করছে। কি ব্যাপার, এত এত আয়োজন কিসের? রাজা সামনেই কিছু লোককে দেখতে পেলেন। তাদের জিজ্ঞাসা করতেই তারা বলল, আজ তো রানীমা আবার একটা বিয়ে করছেন, তারই আয়োজন। এ কথা শুনে রাজার ভয়ানক রাগ হলো। তিনি বললেন, তার মানে আমাকে ছেড়ে পালিয়ে আসার এটাই কারণ? বেশ বেশ, রানীকে এবার আমি জব্দ করব। রাজা রাগে সেই চাদরটা মুড়ি দিয়ে অদৃশ্য হয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন। অতিথিশালায় যেতেই দেখতে পেলেন থরে থরে খাবার সাজানো। কত অতিথি আসছে যাচ্ছে, কথা বলছে, আমোদ প্রমোদ করছে। আর তারই মধ্যে রানী বেশ একটি জমকালো পোশাক পরে সিংহাসনে বসে আছেন। মাথায় পড়েছেন মুকুট। রাজা গিয়ে রানীর পেছনে দাঁড়ালেন। কেউ তাকে দেখতে পেল না। যেই রানী এক টুকরো মাংস তার থালায় রাখলেন, অমনি রাজা সেটা তুলে নিলেন। কি মাংসের টুকরোটা কোথায় গেল? এক্ষুনি তো এখানে রাখলাম। এরপর রানী গ্লাসে শরবত ঢাললেন। আর রাজা গ্লাসটি সাথে সাথে খালি করে দিলেন। রানী যা কিছুই খাবার খেতে যাচ্ছিলেন তার সমস্তটাই উড়ে যেতে লাগলো। রানী কিছু না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেলেন। রাজাও গেলেন পিছু পিছু। এখনো ওই বামনদের জাদু কাটেনি। আমি এখন কি করব? হে আমার রক্ষাকর্তা, তুমি কোথায়? তুমি কোথায়? রাজা তখন রানীর হাত ধরে বললেন, তোমার রক্ষাকর্তা তোমার সামনেই আছে। তার সাথে তুমি যেমন ব্যবহার করেছো তা সে ভোলেনি। এই বলে রাজা তার শরীর থেকে চাদরখানা খুলে রানীর সামনে দৃশ্যমান হলেন। রাজা মশাই, তুমি ফিরে এসেছো? ফিরে এসে তোমার বড় অসুবিধে করে ফেললাম, তাই না রানী? আমাকে ক্ষমা করে দিও রাজা মশাই। সেদিন আমার তোমাকে বলে আসা উচিত ছিল। কেন তুমি এমন করলে রানী? কেন? আমাকে ভুলে তুমি কিভাবে দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারলে? এছাড়া যে আমার কাছে আর কোনো পথ ছিল না রাজা মশাই। যেই বিপদের আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই হয়েছে। ওই বামনরা আমাদের অনুপস্থিতিতে আবার ফিরে এসেছে। আমি সেদিন ফিরে এসে দেখি ওই বামনরা আমাদের সোনার পাহাড়ে আবার আক্রমণ করেছে। জোর করে আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে বন্দি করে রেখেছে। কি বলছো রানী? হ্যাঁ, যতক্ষণ না ওদের রাজাকে আমি বিয়ে করছি ততক্ষণ ওরা আমার ছেলেকে ফিরিয়ে দেবে না। তাই এই বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছি। কেঁদো না রানী, কেঁদো না। এটা আমারই ভুল। আমি যদি সেদিন তোমার কাছে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ না করে তোমাদেরকে সেখানে না ডাকতাম তাহলে এই বিপদ হতো না। তবে চিন্তা করো না, আমি আমাদের ছেলেকে ফিরিয়ে আনবো। শুধু আমি যা যা বলছি মন দিয়ে শোনো। রাজা রানীকে কিছু একটা উপায় দেয়। এরই মধ্যে বামন রাজা তার দল নিয়ে রানীর কক্ষে হাজির হয়। রাজা সাথে সাথে সাদা চাদর গায়ে দিয়ে অদৃশ্য হয়ে যান। কি ব্যাপার রানী, তুমি এখানে চলে এলে যে? না, আসলে ছেলেটার জন্য মনটা খুব উথলা হয়ে আছে। একবার দেখতে ইচ্ছে করছে। একবার কি দেখতে দেওয়া সম্ভব? বেশ, তুমি যখন আমায় মেনেই নিয়েছো, আমিও তোমার কথা মেনে নিলাম। যাও, কারাগারে গিয়ে দেখা করে নাও। ধন্যবাদ। এরপর রানী চলে যান আর যাবার সময় বাইরে থেকে দরজায় শিকল তুলে দিয়ে যান। কি, রানী দরজা বন্ধ করলো কেন? কারণ এইবার তোদের মৃত্যু হবে।
এটা তো সেই বণিকের ছেলে, ও বেঁচে উঠলো কিভাবে? নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে। আর রানী এতক্ষণ সবটা জেনেও আমাদের সাথে ছলনা করছিল। কিন্তু রানী জানে না এই বামন রাজার কত ক্ষমতা। আমি এক্ষুনি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তাই নাকি? তার আগে যে তোদের সবাইকে মরতে হবে। কি, তুই আমাদেরকে মারবি? একা হয়ে তোর এত বড় সাহস? সাহসের আর কি দেখলি? এইবার দেখবি আমার সাহস। এই বলে বণিকের ছেলে সেই জাদু তলোয়ার হাতে নিয়ে বলল, আমার মাথা রইল আর সব মাথা গেল। বলতেই সেই জাদু তলোয়ারের প্রভাবে সব বামনের মাথা কাটা পড়ল আর সবাই একসাথে মারা গেল। তারপর আর কি, রানী তার ছোট্ট ছেলেকে কারাগার থেকে উদ্ধার করে নিয়ে এলেন। সোনার পাহাড়ের ওপর থেকে সমস্ত বিপদ কেটে গেল। আর সেই আসরেই রাজা ও রানীর আবার বিয়ে হলো। আর এরপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলেন। খুব সুন্দর গল্পটা। রাজা রানী এত কিছুর পর যে আবার এক হতে পারলো, এটা জেনে খুব ভালো লাগলো। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর খুব শীঘ্রই আসছি নতুন আর একটি গল্প নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।